আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। পণ্যের বহুমুখীকরণ, রফতানি, নতুন বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর তাগিদ, খাদ্য প্রক্রিয়াজাত করার শিল্প গড়ে তোলার আহ্বান। মাদারীপুরে বাস দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের মামলা ও জেলা প্রশাসনের তদন্ত কমিটি, হতাহতদের পরিবারের শোক। যুদ্ধের ২০ বছর পরও ইরাক যুদ্ধকে ভুল সিদ্ধান্ত মনে করেন বেশিরভাগ মার্কিন নৌসেনার টুইটে ইরাকের সম্পদ চুরির তথ্য। এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যক্তি উদ্যোগে বিরল প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ, সবুজ বাংলা গড়তে এই প্রচেষ্টা অনুকরণীয় মন্তব্য। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। রফতানি পণ্যের বাজার, বহুমুখীকরণ ও নতুন নতুন বাজার খোঁজার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রফতানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় প্রধানমন্ত্রী বলেন, বহু দেশ আছে যারা বাংলাদেশ থেকে এখন পণ্য নিতে চায়। খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন রপ্তানি আয় ছিল ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। গত ১৪ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৯৭ বিলিয়নে। মাঝে অবশ্য করোনার ধাক্কা আর চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধাবস্থা তো রয়েছেই। তারপরও গার্মেন্টস, চামড়া শিল্প, আইটি, পাট, খাদ্যপণ্য সব মিলিয়ে রপ্তানির বাজার যেমন বেড়েছে, তেমনি অর্থনীতির চাকাও সচল রয়েছে। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় এসব কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে আরও উদ্যোগী হতে বলেন। আমাদের রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করা এটা একান্তভাবে দরকার এবং আমাদের কিছু নতুন নতুন বাজার খুঁজতে হবে। বহু দেশ আমাদের কাছ থেকে কিন্তু অনেক ধরনের পণ্য এখন নিতে চায়, কিনতে চায়। আমরা কিন্তু সেটা করতে পারি। কাজে আমাদের নতুন জায়গা খুঁজে বের করতে হবে এবং পণ্যের আমরা যে কয়েকটার মধ্যে ধরে থাকবো সেটা না, পণ্য বহুমুখীকরণ, অর্থাৎ কোন দেশে কোন জিনিসটার প্রয়োজন আমরা সেটা উৎপাদন করবো, সেটা রপ্তানি করব এবং সেই সকল ক্ষেত্রে আমাদের বিশেষ সুবিধাও দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদিও উন্নয়নশীল দেশ হিসেবে হয়তো অনেক কিছুতে আমরা সরাসরি সুবিধা দিতে পারবো না, কিন্তু এখন থেকে যদি আমরা কিছু ব্যবস্থা করে বা আমাদের একটা ভিন্ন ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের এই পণ্য ধরাটা অব্যাহত থাকে, যেন আমাদের বাণিজ্যটা বাড়তে পারে। কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প করার কথা বলেন শেখ হাসিনা। যেহেতু আমরা খাদ্যপণ্য উৎপাদন করতে পারি এবং করে যাচ্ছি, আমাদের এখানে গবেষণার মাধ্যমে ইতিমধ্যে আমরা নিজের দেশকে যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা বা যত বেশি আমরা খাদ্যপণ্য মানে রপ্তানি করতে পারি সেদিকে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। বিশেষ করে এই যে ১০০টা অঞ্চলে আমরা যে বিনিয়োগের জন্য আহ্বান করছি, সেখানে আমি বলবো যে সবকিছু সরকার করবে না। এখানে আমাদের যারা বেসরকারি খাত আছে, ব্যবসায়ীরা আছে, তারাই আপনাদের নিজেদের পার্টনার খুঁজে নেবেন এবং আপনারাই করবেন, সেটাই আমরা চাই। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির কারণেই অনেকেই এদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ইরাক যুদ্ধের ২০ বছর আজ। ২০০৩ সালের ১৯শে মার্চ ইরাকে বিমান হামলা এবং ২০শে মার্চ থেকে স্থল হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য। ইরাক যুদ্ধে প্রাণ হারান ২ লাখেরও বেশি মানুষ। ইরাক যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে বদলানোর পাশাপাশি বহু মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে বলে মনে করেন ইরাকের জনগণ। বেশিরভাগ মার্কিনীও মনে করেন ইরাকে আগ্রাসন চালানো যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল। সাবিনা হাসানের রিপোর্ট। Flapped his arms like a bird. Kill, kill. আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পারমাণবিক অস্ত্র থাকার ভিত্তিহীন অভিযোগ প্রচার করে ইরাকে যুদ্ধ চালায় যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ডিসেম্বরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করা হয়। ২০০৬ ডিসেম্বরে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর মার্কিন বাহিনী ইরাক দখল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকার গঠনের চেষ্টা চালায়। কিন্তু যুদ্ধের পরপরই কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে এবং ইরাকের বিভিন্ন পন্থী দলগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বিভিন্নমুখী আক্রমণের মাধ্যমে ইরাকি অভ্যুত্থানের সূচনা হয়।
পরে সন্ত্রাসবাদের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ইরাক। যুক্তরাষ্ট্র 2011 সালে আংশিক সেনা প্রত্যাহার করে নিলে ইরাকের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা আইএসের নিয়ন্ত্রণে চলে যায়। ইরাক যুদ্ধের সময় সেখানে থাকা মার্কিন নৌবাহিনীর এক সদস্য টুইট বার্তায় নানা অজানা তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধের সময় উড়োজাহাজ এবং ট্রাকে করে রৌপ্য ও স্বর্ণ চুরি করে মার্কিন সেনারা। এমনকি তেল চুরি এবং তেল ক্ষেত্রগুলো উচ্চ মূল্যে নিলামে তুলে বিক্রিও করে তারা। যুদ্ধে চরম অস্থিতিশীলতায় পড়ে ইরাকের মানুষ। এখনো যুদ্ধের ক্ষত পূরণ করছেন তারা। সর্বস্ব হারিয়ে নতুন করে জীবন পরিচালনা করছেন তারা। ইরাক যুদ্ধের 20 বছর পর এক জরিপে দেখা গেছে 61% মার্কিনই ইরাক যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নিরাপদ করেনি বলেও মনে করেন তারা। সাবরিনা হাসান, চ্যানেল আই। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, বৈদেশিক ঋণ নিয়ে সরকার যেভাবে দেশ চালাচ্ছে তা গোজামিল ছাড়া কিছুই নয়। পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের 94তম জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জি.এম. কাদের বলেন, আমদানি কমে যাওয়ায় নিত্যপণ্য জনগণের হাতের নাগালের বাইরে চলে গেছে। আগামী জাতীয় নির্বাচন সরকারের অধীনে না করে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে অন্য উপায় বের করতে হবে। স্থিতিশীলতা নষ্ট করা যাবে না, কাজেই তাদেরকেই রাখতে হবে। এটা হলো সরকারের বক্তব্য। মানে তাদেরকে রাখতে হবে, কোনো মানে যেরকম সেরকমভাবে হোক তাদেরকে ক্ষমতা রাখতে, তাদের প্রত্যাশা হলো এটাই। তবে মীমাংসাটা ডিপেন্ড করবে সরকারের সদিচ্ছার উপরে। এটা সবচেয়ে বেশি, সরকারের সদিচ্ছাটা বড় ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি মনে করি। তারপরে বাকি যারা আছেন তারা সকলে মিলে একমত হতে হবে, সবাইকে কিছু ছাড় দিতে হবে এবং স্থিতিশীলতার নামে কবরের শান্তি করার জন্য সরকার চেষ্টা করবেন না, এটি আমরা আশা করছি। প্রকৃতির অনন্য নিদর্শন চট্টগ্রামের রাঙ্গুনিয়া দুর্গম সুখ বিলাস গ্রাম। ব্যক্তি উদ্যোগে বনায়নের পাশাপাশি বিরল প্রজাতির নানান উদ্ভিদ ও বন্যপ্রাণী প্রজনন এবং সংরক্ষণের চেষ্টা চলছে এখানে। গড়ে তোলা হয়েছে মাছের খামার, কেঁচো সার উৎপাদন এবং বায়োগ্যাস প্রকল্প। সবুজ বাংলা গড়তে এমন প্রচেষ্টা অনুকরণীয় বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আবুল কাশিমের ক্যামেরায় আলিমাল রাজের রিপোর্ট। রাঙ্গুনিয়া থেকে সর্বদক্ষিণে প্রায় 15 কিলোমিটার দূরে পদুয়া ইউনিয়ন। এখানে দুর্গম সুখবিলাস গ্রাম। 1800 শতকে চাকমা রাজা সুখদেব রায় রাজধানী গড়েন এই গ্রামে। নান্দনিক সৌন্দর্যে যেন সুখেরই বিলাস। বৈচিত্র্যময় গাছে পাখির কলকাকলিত মুখর পুরো এলাকা। পাহাড়ের কোলে সবুজ বনায়ন সৌন্দর্য আরো বাড়িয়েছে। রয়েছে নানা ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছ। বনায়নের পাশাপাশি বিলুপ্ত প্রায় গয়ালের খামারও গড়ে তোলা হয়েছে পাহাড়ি এলাকায়। আর এতে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি হচ্ছে গয়ালের প্রজনন ও সংরক্ষণ। মনে করো যদি উড়োতে যদি গয়াল নোয়ালে বাদে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 10 দিন 20 দিন বাদ হইলে তো এটা লইম পরে। তারপরে অনেক গয়াল থাকে এই পাহাড়ে। আমাদের এখানে টঙ্গরু আছে, তারপরে এই 2 প্রকারের গয়াল আছে, একটাকে হাতি গয়াল বলে আর একটাকে দেশীয় গয়াল বলে। অনেকগুলো বন্যপ্রাণী যেভাবে মানে প্রচারকারী থেকে উনি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অনেকবার অভয়ারণ্যের মধ্যে উন্মুক্ত করেছে। খামারের পাশেই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে। রয়েছে কেঁচো সার প্ল্যান্টও। 2008 সালে গ্রামটিতে প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ নেন প্রকৃতিপ্রেমী এরশাদ মাহমুদ। 15 বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। অসচেতন মানুষের কারণে জীববৈচিত্র্য হারিয়ে গিয়েছে। সব সময় চেষ্টা করে যাচ্ছি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে। প্রকৃতি আমাদের এখানে যতটুকু আছে, যেভাবে সাজানো আছে, ওখানে এটা যাতে আরো সমৃদ্ধ হয়, সেই হিসাবে যেখানে যা করা দরকার সেখানে সেটা করার চেষ্টা করব এবং
সবার সহযোগিতার আশা করছি। প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক বলছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এখানে কনজারভেশন হচ্ছে ব্যক্তি উদ্যোগে, গাছ লাগিয়েছেন, নানা ধরনের গাছ, এখানে নানা ধরনের প্রাণীও আছে। এরশাদ মাহমুদের যেই প্রচেষ্টায় এইখানে এই নেচারকে ভালো রাখার, এটা যদি আমরা সারা বাংলাদেশে একটু একটু করে যদি কেউ আমরা করি, তাহলেই কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আমাদের কিন্তু প্রকৃতিকে রক্ষা করেই সব করতে হবে, আমাদের অস্তিত্ব ভুলে না যেই সেটা কিন্তু মনে রাখতে হবে। তাই এই ধরনের প্রচেষ্টা যত বেশি আমরা বাংলাদেশের চারিদিকে করতে পারবো, অল্প হলেও আমাদের জন্য সেটা কিন্তু খুবই সুফল বয়ে আনবে, এবং সেটাই করা উচিত আমাদের, এবং আমাদের সবার এগিয়ে আসা উচিত এ ব্যাপারে। গ্রামের পাশেই মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে সুখবিলাস মুক্তিযোদ্ধা পার্ক। এর লেকে রয়েছে নানা প্রজাতির মাছ। প্রকৃতিকে ধারণ করে বিপন্ন প্রজাতির নানা উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রজননের কার্যক্রম চলছে এই সুখবিলাস গ্রামে। সংশ্লিষ্টরা বলছেন, যদি এই কার্যক্রম আরও ব্যাপক পরিসরে করা যায় তাহলে রক্ষা হবে পরিবেশ, প্রকৃতি এবং সমৃদ্ধ হবে জীববৈচিত্র্য। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। এবারে স্বাধীনতার 52। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গর্ব, গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই মাসে। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুজিব বাহিনী। মুজিব বাহিনী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টে আজ রয়েছে 12তম পর্ব। মুজিব বাহিনীর প্রতিটি ব্যাচের ট্রেনিং শেষে থাকত যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সার্বিক দিক নির্দেশনামূলক আলোচনা পর্ব। সেই পর্বে একটি ব্যাচের সব সদস্যকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হতো। তারপর শুরু হতো আলোচনা ও দিক নির্দেশনা। মুজিব বাহিনীর সদস্যদের কেবল শত্রু মোকাবেলার মন্ত্রই শেখানো হতো না, নির্দেশনা দেওয়া হতো বাংলাদেশ স্বাধীন হলে পরবর্তী পরিস্থিতিতে করণীয় নিয়েও। দেরাদুনের মিলিটারি একাডেমি থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর মুজিব বাহিনীর সদস্যদের কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হতো বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। বেশিরভাগ সময়ই তাদেরকে নিয়ে আসা হতো আগরতলায়। ট্রেনিং শেষ করা মুজিব বাহিনীর সদস্যদের এনে রাখা হতো সীমান্তবর্তী যুব ক্যাম্পে। তারপর সেখান থেকে নেতৃত্ব বাছাই করে সদস্যদের বেশ কয়েকটি ভাগে ভাগ করা হতো। এরপর যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হতো তাদের। যুদ্ধের সরঞ্জাম নিয়ে মুজিব বাহিনীর সদস্যরা প্রবেশ করতেন প্রিয় মাতৃভূমিতে। আগামী পর্বে থাকবে প্রিয় মাতৃভূমিতে কিভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে মুজিব বাহিনী, সেই গল্প। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরের শিবচরে রোববারের সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্বজনেরা আকস্মিক শোকে বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুলনা থেকে ঢাকার দিকে আসতে থাকা ইমাদ পরিবহনের ওই বাস দুর্ঘটনায় এ পর্যন্ত 19 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। জেলা প্রশাসনের 6 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। 12 বছরের বেশি সময় ধরে ঢাকার রায়েরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন আব্দুল্লাল মামুন। গত ডিসেম্বরে পরিবার নিয়ে খুলনায় চলে আসেন। ইচ্ছা ছিল বাকি জীবন পরিবারের সঙ্গে কাটাবেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন কেড়ে নিল। যে গাড়ি খুব দ্রুত চলছিল সকাল থেকেই, এবং গোপালগঞ্জে দাঁড়ানোর কথা ছিল পাম্পে 10 মিনিট টাইম দেওয়ার কথা, সে জায়গায় 10 মিনিট টাইম দিইনি, সে জায়গা মাত্র 5 মিনিট। মানে ড্রাইভার সাহেব খুব তাড়াহুড়া, মানে যে তাড়াহুড়ার কারণে এই অবস্থাটা হয়েছে। এবং দুর্ঘটনায় বেঁচে আসা যাত্রীরা বলছেন শুরু থেকে গাড়িটির গতি বেশি ছিল। চালকের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ট্রিপের যে মধ্যবর্তী সময়, সেই মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম নিলেন কিনা সেটি নিশ্চিত করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে, যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু গাড়ি চালকদের সবাইকে যেন নিশ্চিত করা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় যেন কেউ গাড়ি না চালায়। আমরা কিন্তু নিয়মিত জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিআরটির সমন্বয়ে মোবাইল কোড করতেছি
যেখানে বিভিন্ন ধরনের যে অসঙ্গতিপূর্ণ যেই বিষয়গুলো, যেমন ফিটনেসবিহীন গাড়ি চালানো বা ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, এগুলা কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং হচ্ছে, এই কার্যক্রমটা চলমান আছে। মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। ওই ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসনের 6 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রোববারে ওই ঘটনায় 19 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 27 জন। জেলা প্রশাসন নিহতদের পরিবারকে 25,000 টাকা সহায়তা দিয়েছে। আহতদের দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সহ 5,000 টাকা সহায়তা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। অশোক লেল্যান্ড নিফাদ অটোস লিমিটেড বিরতি দিচ্ছে। দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। সাবমেরিনের সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ জেটি সুবিধার জন্য কক্সবাজারের কুতুবদিয়ার পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। মন্ডলী, এখন আপনারা শুনতে পাচ্ছেন নৌবাহিনীর জাহাজ সমূহের শিপস বেল ও গং এর সমন্বিত ধ্বনি। মন্ডলী, আপনারা এখন সবাই দেখতে পাচ্ছেন সাবমেরিন ঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র, আর এরই মাধ্যমে একটি পরিপূর্ণ ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। Ladies and gentlemen, with this, the submarine base of Bangladesh Navy, PNS Sheikh Hasina, has emerged as a full-fledged ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগ বাংলাদেশে বিনোদন মাধ্যমের প্রভাব বিষয়ে গোলটেবিল বৈঠক করেছে। ইউল্যাবের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জুড উইলিয়াম হেনেলোর সঞ্চালনায় বৈঠকে ছিলেন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও মেধাস্বত্ব বিষয়ক আইনজীবী ব্যারিস্টার হামিদুল মেজবাব, লেখক ও চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান এবং অন্যরা। আয়োজকেরা আশা প্রকাশ করেন বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিনোদন মাধ্যমের প্রভাব বিষয় এই আয়োজন গণমাধ্যম শিল্প নিয়ে ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। 2022 সালে বাৎসরিক আয়ে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। 4G নেটওয়ার্কের নিয়মিত বিনিয়োগ এমন অর্জনে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের সম্প্রতি প্রকাশ করা 2022 সালে আয় প্রতিবেদন অনুযায়ী 2022 সালে প্রতিষ্ঠানটি আগের বছরের তুলনায় 12.1% বেড়ে 5,374 কোটিতে দাঁড়ায়। সেই সময় ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এবং বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। We are focusing on customer experience. And we have taken it to the extreme, right? We have focused on very high quality service where we are. We have been honest that we are not everywhere, but where we are, we have focused on quality service. We have invested a lot, not only in network, but also in spectrum. নিউইয়র্কের ইস্ট এলমার্স্টে ইসলামিক সেন্টার অফ জ্যাকসন হাইটস ইনকের মসজিদ আবু হুরায়রা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউইয়র্ক থেকে রাশিদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্র সাবিনা হাসানের রিপোর্ট। ইস্ট এলহার্স্টে মসজিদ উদ্বোধন ঘিরে ছিল উৎসবের আমেজ। প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে। আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র। অনুষ্ঠানে সিটি মেয়র এবং জনপ্রতিনিধিদের পবিত্র কোরআন উপহার দেন অ্যাটর্নি মঈন চৌধুরী। In front of thousands witness, with the mosque official decided to present Holy Book of Quran to our great mayor, dynamic mayor of New York City, Eric Adams. Please accept it. And Melinda Katz. মসজিদ পরিচালনা কমিটির নেতারা ছাড়াও শুভেচ্ছা বক্তৃতা করেন মসজিদ নির্মাণের রিয়েলটর গৌরাঙ্গ কুন্ডু। Thanks Abu Hurairah Mosque for believing in me that I can build this mosque. I tried my best
I want to give a special thanks to my team. Thank you, Abu Rahman, believing in me. প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এরিক অ্যাডামস বলেন 400 বছরের পুরনো নিউ ইয়র্ক শহরে তিনি সম্ভবত প্রথম টুপি পরে মসজিদ উদ্বোধন করলেন। In my time as the mayor, that has never been done before in the city. There are people who want us to go backwards, and we are saying no to that. We're going forward. Be a great follower of Allah just by being a devoted follower. উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কেটস, অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার এবং অন্যরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। পয়েন্ট অফ সেলস পিওএস মেশিন ব্যবহার শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এই উদ্যোগ বিনা টিকিটে রেল ভ্রমণ প্রতিরোধ, রাজস্ব আয় বাড়ানো এবং চেকিং এর সময় ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধ সহ কাজের স্বচ্ছতা নিশ্চিত করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। রাজশাহী ঢাকা ধূমকেতু ট্রেনের মধ্য দিয়ে রোববার রাতে এর যাত্রা শুরু হয়। এর আগে রাজশাহী রেল স্টেশনে টিটিই ও টিসিদের কাছে পিওএস মেশিন হস্তান্তর করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম অসীম কুমার তালুকদার। প্রাথমিকভাবে 45টি পিওএস মেশিন দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এই কার্যক্রম শুরু করা হলো। বাংলাদেশের অনুসরণে আমরা এই পস মেশিনটা চালু করেছি। এটা মূলত অতি স্বল্প সময়ে অধিকতর জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করে আমরা যাত্রীর টিকিটটা কাটতে পারবো। একই সঙ্গে এইটার যে আমরা টিকিট যে টাকা নিচ্ছি সেটা সরাসরি আমাদের সার্ভারে চলে যাবে, অর্থাৎ এখানে অর্থটা কোনো ধরনের লুটপাট হওয়ার সম্ভাবনা নেই। নিটল টাটা, কৃষি সংবাদ। দিনাজপুরের 2 উপজেলাবাসীর ভাগ্য বদলে দিয়েছে পুরো ভরবার নদীর উপর নির্মাণ করা গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো। প্রায় 3600 হেক্টর জমি চাষের আওতায় এনে শস্য উৎপাদন বাড়ানো, সুপেয় পানির সংকট দূর করা এবং আর্সেনিক দূষণ কমানোর পাশাপাশি মাছ চাষের অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ স্লুইস গেটের ধরে রাখা পানি দিয়ে লো লিফট পাম্প এলএলপি স্কিমের মাধ্যমে 200 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ায় 350 কৃষক পরিবার এর সুফল ভোগ করছে। নদীতে পানি ছিল না, এখন পানি দিয়ে আলু আবাদ সব ভালো মতো করতে পারতেছি। এই ব্রিজ হওয়াতে আমাদের কোতোয়ালি থানা এবং বিরল থানার উভয় এলাকার মধ্যে খুব যাতায়াতের খুব সুবিধা হয়েছে। ভূ উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করা এবং ভূগর্ভস্থ সেচ নালা নির্মিত হওয়ায় পানি অপচয় রোধ সহ আবাদি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। প্রায় 10,000 ফিট পাইপ নালার মাধ্যমে 300 একর জমিতে প্রায় 5 শতাধিক কৃষক পরিবার উপকৃত হবে। তারা ভূপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীলতা কমে যাবে। প্রকল্পটি উদ্বোধনের মধ্য দিয়ে আমরা মনে করি দিনাজপুর বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত আত্রাই পুনর্ভবা রাবার ড্যাম এবং এই গৌরীপুর কন্ট্রোল স্ট্রাকচার পানি উন্নয়ন বোর্ডের এটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এবং নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে সক্ষম হব। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সদর ও বিরল উপজেলার প্রায় 3600 হেক্টর জমি চাষের আওতায় এসেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ফাইটার নামে পরিচিত আঁচিল মুরগি ও ময়ূরের গবেষণা খামার করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ। দুর্লভ প্রজাতির আঁচিল মোরগ ও ময়ূরের পাশাপাশি বন মোরগের বংশ বিস্তারও কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওচিত্র আরিমান রাজের রিপোর্ট। একসময় গ্রাম বাংলায় মোরগ লড়াই অত্যন্ত জনপ্রিয় ছিল। এই লড়াইয়ে অংশ নিত আঁচিল মুরগি। বর্তমানে হুমকির মুখে মুরগির এ প্রজাতিটি। তবে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ প্রজাতিটি নিয়ে গবেষণা করছে। মুরগি দেখেছি, ময়ূর দেখেছি, আমার অনেক ভালো লাগছে। এখানকার খামারটা বেশ
ভালো। ময়ূর দেখলাম, বেশ কিছু প্রজাতির টার্কি টাইপের মুরগি দেখলাম। আমার ইচ্ছা আছে এরকম একটা খামার দেওয়ার। লম্বা পা, তীক্ষ্ণ চোখ, কম পালক আর তেজি স্বভাবের হলেও এরা প্রভুভক্ত। দুর্লভ প্রজাতির আছিল মোরগ লড়াইয়ের জন্য এরা সেরা। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের তত্ত্বাবধানে চলছে আচিল মুরগি, বনমোরগ ও ময়ূরের গবেষণা। এটা সাধারণত আসলে কক ফাইটার নামে পরিচিত, হুমকির মুখে আছে এই স্পিসিসটি। তো আমরা চেষ্টা করছি এটি লাইভ কনজারভেশন এবং জেনেটিক কনজারভেশন করার জন্য। তো যদি এটাকে আমরা কনজার্ভ করতে পারি তাহলে এটি বাংলাদেশের যে একটি ঐতিহ্যবাহী একটা বার্ড, সেটি আমরা রিকগনাইজ করতে পারবো। শিক্ষা, তারপর গবেষণা এবং ব্যক্তি পর্যায়ে যারা আসলে কাজ করবেন এগুলো নিয়ে তাদের এনকারেজ করার জন্য আমরা মনে করি যে এটা একটা বিশাল একটা লাভজনক একটা বিজনেস হতে পারে, লাভজনক একটা পর্যায়ে যেতে পারে যদি কেউ ইন্টারেস্টেড হয় আর কি। গবেষণাটি সফলতা পেলে বাণিজ্যিকভাবে খামার করা সম্ভব হবে। আলিম আল রাজি, চ্যানেল আই। এবারে খেলার খবর।